বয়সটা আজ 25 পেরিয়ে 26-এ পড়ে গেল। একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। যদি একটা কোনো ছোট চাকরি হতো তাহলে মাকে আরেকটু ভালো জীবন উপহার দিতে পারতাম। কত জায়গাতেই তো ইন্টারভিউ দিলাম, কোথাও কোনো কাজ হলো না। না না না, এইভাবে আর চলবে না। আয় বাবা আয়, আজ এত দেরি হলো যে? মা, আজকেও কোনো ব্যবস্থা হলো না। আজ যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলি, কি হলো সেইখানে? কি বলছে তারা? তারা ফ্রেশার্স চাইছে না। আমি বুঝতে পারছি না কিভাবে চালাবো। তুই এত চিন্তা করছিস কেন বাবা? আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা তো আছে, এটা দিয়ে বেশ কিছু বছর আমাদের চলে যাবে। ততদিনে তো কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। না না মা, তোমার প্রভিডেন্ট ফান্ডটাই তোমার একমাত্র ভরসা। ওটা আমি কোনোভাবেই নিতে পারবো না। আর তুমি এত চিন্তা কেন করছো? এতদিন তো এইভাবেই চালাচ্ছি, দেখি না এইভাবে আর কতদিন চালাতে পারি। দেখি না তোমার ভগবান কবে মুখ তুলে চায় আমাদের উপর। পল্লবদা? পল্লব বলতে আমাদের পল্লব? হ্যাঁ মা, দাঁড়াও মা, দেখি কি বলছে পল্লবদা। হ্যালো। না না দাদা, এদিক থেকে সেদিক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই শুধুমাত্র একটা চাকরির জন্য। হ্যাঁ সত্যি, আমি তো আমার কানকেই বিশ্বাস করতে পারছি না। আচ্ছা দাদা। হ্যাঁ পল্লবদা, সত্যি দাদা, তুমি আমার বিরাট বড় একটা উপকার করলে। হুম 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 কিরে বাবা, কি হলো? মা, এরপর আমাদের সব সমস্যা মিটে গেল। আর বাড়িওয়ালা আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবে না মা। আমার আমার একটা চাকরি হয়েছে মা। চাকরি কোথায়? স্কুলে মা, পল্লব দাদের স্কুলে। মাসে 20,000 টাকা বেতন দেবে তারা আমাকে। তবে মা, একটা সমস্যা আছে। সমস্যা? স্কুলটা বাড়ি থেকে অনেকটাই দূর, তাই প্রতিদিন বাড়ি ফিরতে পারবো না। আমাকে ওখানেই থাকতে হবে। তবে প্রতি শনিবার বাড়ি ফিরবো। তাতে তোমার কোনো অসুবিধা হবে না তো মা? না না, আমার কোনো অসুবিধা হবে না। তাহলে তুই তাড়াতাড়ি তোর পল্লবদাকে হ্যাঁ বলে দে বাবা। স্টুডেন্টরা, তোমরা তো জানোই তোমাদের ইতিহাসের স্যার এখান থেকে চলে গেছেন। তাই আজ থেকে ওনার জায়গায় ক্লাস নেবেন এই অভিমন্যু বাবু। তোমরা সবাই ওনার ক্লাস খুব মন দিয়ে করবে। আর হ্যাঁ, ওনাকে কোনোভাবেই তোমরা ডিস্টার্ব করবে না, যেন কোনোভাবেই শুনি না তোমরা ওনাকে ডিস্টার্ব করেছো। যদি কারোর নামে কোনো অভিযোগ পাই, তবে কিন্তু তোমাদের প্রত্যেকের কপালে দুঃখ আছে। শোন অভিমন্যু, এরা কিন্তু খুব বদমাশ। এদের সাথে প্রথম দিন থেকেই বন্ধুত্ব করে ফেলবি না, তাহলে কিন্তু পরে বিপদে পড়ে যাবি। নে, তুই তোর ক্লাস বুঝে নে, আমি চলি, আমারও ক্লাস আছে। আজ আমার প্রথম দিন, তাই আজ আমরা পড়াশোনা করব না। চলো চলো, আজ তোমাদের সবার সাথে একটু গল্প করি। কি তোমরা খুশি তো? তাহলে এরপর বলো তো, কার কোন সাবজেক্ট ভালো লাগে? আমার বাংলা, আমার ভূগোল। কারো কি ইতিহাস ভালো লাগে না? এই তুমি চুপ করে আছো কেন? স্যার, ও কি সব ভাবছে, এসে থেকে ও একটা বাড়ির ব্যাপারেই বলে চলেছে। আগে বলো তো তোমার নাম কি? আমার নাম অনিক। আচ্ছা অনিক, এরপর বলো তো কোন বাড়ির ব্যাপারে কি বলছো তুমি? স্যার, আপনার থাকার জন্য পল্লববাবু যেই বাড়িটার ব্যবস্থা করে দিয়েছে, ওই বাড়িটার কথা বলছি। স্যার, কিছু বছর আগে ওই বাড়ির পিছনে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। কাকার মুখে শুনেছি ওই বাড়ির পিছন থেকে রাতের বেলা নাকি কান্নার শব্দ শোনা যায়। সে কি? তাহলে তো খুব চিন্তার বিষয়। আমাকে তো তাহলে খুব সাবধানে থাকতে হবে। কি পল্লব বাবু, আপনি তো বলেছিলেন আপনি একজন ভালো কাউকে আনছেন। এই আপনার ভালোর নমুনা। নতুন মাস্টার তো প্রথম দিন থেকেই ক্লাসে ফাঁকি দিয়ে ছেলেদের সাথে গল্প করতে ব্যস্ত। এইভাবে কিছুদিন চললে স্কুলটা ডকে উঠে যাবে একবারে। ছি ছি পল্লব, আমি ভাবতে পারিনি তুমি এই রকম একজনকে নিয়ে আসবে। না অভিমন্যু, এইভাবে এখানে চললে হবে না। এখানে এইসব চলে না। পল্লব, তুমি তোমার বন্ধুকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে স্যার, আমাকে একটা সুযোগ দিন, আমি দেখে নিচ্ছি। দেখ অভিমন্যু, তোকে একটা কথা বলি।
আমাদের স্কুলের প্রণববাবু চেয়েছিলেন চাকরিটা ওর ভাইবোকে করে দিতে, তাই ওরা এখন তোর পেছু লাগবে। তোকে এই চাকরিটা করে দেবার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তাই তোকে বলছি তুই একটু ওদের কথা শুনে চল। ঠিক আছে পল্লবদা, কাল থেকে এই ভুল আর হবে না। আর প্লিজ আমার কথায় কিছু মনে করিস না। তুমি এ কি বলছো দাদা? তোমার কথায় আমি কেন কিছু মনে করব? তুমি যে উপকারটা আমার করেছো এটা তো আমি কোনো দিনই ভুলতে পারবো না। সাবধানে যা। আর হ্যাঁ, নতুন জায়গা, কোনো অসুবিধা হলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করবি। না না, হেড স্যার ঠিকই বলেছেন, ওদের সাথে এইভাবে আর মিশলে হবে না। কাল থেকে ওরা আমার ছাত্র আর আমি ওদের স্যার, এর বাইরে আর ওদের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। যে করেই হোক আমাকে চাকরিটা টিকিয়ে রাখতে হবে। আজ আর রান্না বান্না করার ঝামেলা ছিল না, পল্লবদা খাবার পাঠিয়ে দিয়েছিল। তাছাড়া সারাদিনের ক্লান্তির পর আমার শরীর আর দিচ্ছিল না, তাই রাতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। অচেনা জায়গায় প্রথম দিন বলে ঘরের জানালা খুলে রাখা সাহস হলো না। এমনিতেই আমার রাতে ভয় লাগে, তার উপর এই বাড়িটা অন্যান্য বাড়ির থেকে একটু দূরে। মাঝরাতে একটা অদ্ভুত বিশ্রী স্বপ্নে ঘুমটা ভেঙে গেল আমার। ঘুম ভাঙতেই কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। বিছানা থেকে উঠে জানালাটা খুলে দিলুম। ঘুটঘুটে অন্ধকারে ভরে আছে চারদিক। হঠাৎ যেন মনে হলো ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কে যেন একটা বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বাজে। আবার জানালার দিকে তাকাতেই দেখলুম আস্তে আস্তে অন্ধকার ভেদ করে ওই অবয়বটা স্পষ্টভাবে আমার চোখের সামনে ভেসে উঠল। ওটা তো কোনো একটা মেয়ে। এত রাতে একা একটা মেয়ে ওখানে কি করছে? তবে কি কোনো বিপদে পড়ল? না না, যাই ওখানে গিয়ে একবার দেখে আসে কি ব্যাপার। কে কে ওখানে? আমি 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 কে? আমি প্রেয়সী। প্রিয়সী? আপনি কি কাউকে খুঁজছেন বা আপনি কি কোনো বিপদে পড়েছেন? তাহলে আমাকে বলতে পারেন। বিপদে? না না, আমি কোনো বিপদে পড়িনি। আপনি তো এখানে নতুন না, তাই আমাকে আগে কখনো দেখেননি। আমার বাড়ি এই কাছেই, আমি তো প্রতি রাতেই এখানে বেড়াতে আসি। এখানে বেড়াতে? এখানে বেড়ানোর মতন কি আছে? কেন অভিমন্যু বাবু, বেড়ানোর মতো কিছু না থাকলে বেড়ানো যায় না বুঝি? 1 মিনিট, আপনি আমার নাম জানলেন কি করে? ভয় পেলেন বুঝি? আপনি তো একটু আগে আপনার পরিচয়টা দিলেন। এই দেখেছেন, অনেক রাত হলো, আমি এবার চলি, না হয় অন্য কোনো দিন আবার কথা হবে। এরপর মেয়েটা যেমনভাবে চোখের সামনে এসেছিল ঠিক সেইভাবেই চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। না, এত ভাবা আমার ঠিক হচ্ছে না। যাই আমিও ফিরে যাই। কি স্যার, আর কোনো কমপ্লেন আছে নাকি অভিমন্যুকে নিয়ে? না না পল্লব, আমার আর কোনো কমপ্লেন নাই তোমার বন্ধুকে নিয়ে। আমি তো ঠিক এই রকমই একজনকে চেয়েছিলাম। তা অভিমন্যু, তুমি বলো তো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? না না স্যার, আমার আবার কিসের অসুবিধা? কোনো অসুবিধা হলে কিন্তু পল্লবকে অবশ্যই জানাবে। স্যার, ঠিক আছে। এই, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যেখানে একা একা দাঁড়িয়ে আছো, তোমার ভয় করে না? ভয়? এখানে আবার কিসের ভয়? আর তাছাড়া তো তুমিও এখানে রাতে একা একা এসে দাঁড়িয়ে থাকো, ওই তোমার তো ভয় করে না? তা তো ঠিকই বলেছো। আচ্ছা, তুমি তোমার এই কলকাতা শহরটা ছেড়ে দিয়ে এই একটা অজপাড়াগায় কি মরতে এলে বলো তো? আমি যে কলকাতা থেকে এসেছি সে কথা তুমি কি করে জানলে? কেন, তুমি জানো না আমি যে ভূত? আমি সব জানি। তুমি মাঝে মাঝে এমন একটা কথা বলো না। আরে তুমি তো সেদিন তোমার পরিচয়টা দিলে যে তুমি কলকাতা থেকে এসেছো। এই দেখেছো, আমিও না খুব ভুলে যাচ্ছি এই কদিন। তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার মা। আর তোমার বাবা? বাবা? কোন ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন আর বাবার মুখটাও ভালো করে মনে পড়ে না। আমার বয়স তখন 13। হঠাৎ একদিন বাবা হার্ট অ্যাটাকে মারা যান। তুমি না খুব ভাগ্যবান। তোমার বাবা মারা গিয়েও তোমাকে কিভাবে যেন বারবার বাঁচিয়ে দিচ্ছেন। মানে কি বলতে চাইছো তুমি?
আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। একটা অশুভ শক্তি তোমার ক্ষতি করতে চায়, কিন্তু তোমার ওই বাবা, সে তোমাকে কিভাবে যেন বারবার বাঁচিয়ে নেয়। চলো, আমি এখন আসি। আর হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলি, কাল থেকে তুমি আর এখানে এসো না। এই প্রিয়সী, শোনো শোনো একবার। হ্যাঁ, আমাকে সবকিছু পরিষ্কার করে বলে যাও, এইভাবে চলে যেও না। হ্যাঁ, আমি কিছু বুঝে ওঠার আগেই প্রিয়সী চলে গেল। হ্যাঁ পল্লবদা, এত রাতে ফোন, কোনো সমস্যা নাকি? আরে না না, সেরকম কিছু না। তোকে তখন বললাম না সোশ্যাল মিডিয়ায় একটা কন্টেস্ট হচ্ছে, ইমেজ উইথ মোস্ট হন্টেড প্লেস, তাই আমার একটা ছবি তুলে দিতে হবে এক্ষুনি। কিন্তু এত রাতে তুমি হন্টেড প্লেস কোথায় পাবে? আরে ওই তো, তুই যে বাড়িতে আছিস তার কাছাকাছি একটা কবরস্থান আছে, ওখানেই যাব। আমি 5 মিনিটের মধ্যে তোর বাড়ির কাছে যাচ্ছি, তুই তৈরি হয়ে বেরিয়ে আয়। পল্লবদা, একটু বাঁ দিকে আসো। এটা এটা কি করে সম্ভব? না 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 না, এ হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। তুই এরকম করছিস কেন? কি হলো তোর? পল্লবদা, পল্লবদা, ওই কবরটার দিকে একবার দেখো। একটু আগেই ওই মেয়েটার সাথে আমি কথা বলেছি। তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? এ তুই কি বলছিস? এটা তো আমাদের হেড স্যারের মেয়ে প্রিয়সীর কবর, আর সে তো বছর 3 আগে আত্মহত্যা করেছে। তাহলে তোর সাথে দেখা হবে কিভাবে? পল্লবদা, তুমি কি বলছো? আমি স্তম্ভিত হয়ে প্রিয়সীর কবরের দিকে তাকিয়ে রইলাম, আর একটু আগে তার বলা কথাগুলোর মানে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা অতি পরিচিত কণ্ঠস্বর আমার কানে এলো। অভি। কে কি আমার এই নাম ধরে ডাকলো? এই নাম ধরে তো শুধু আমার বাবা আমাকে ডাকতো। তবে কি আমার বাবা এসেছে? আমি পাগলের মতন চারদিক খুঁজতে লাগলাম, কিন্তু না না, কোথাও দেখতে পেলাম না বাবাকে। বাবা, বাবা, একবার দেখা দাও বাবা, শুধু একটিবার দেখা দাও বাবা আমাকে। এরপর ধীরে ধীরে পুরো জায়গাটা জুড়ে কালো ধোঁয়ায় ভরে গেল। তারপর ধীরে ধীরে ধোঁয়া ভেদ করে বেরিয়ে এলো আমার বাবা। আমার প্রতি তোর খুব অভিমান না রে অভি? বাবা, বাবা, তুমি কি বলছো বাবা? জানি জানি, আমি সবই জানি। আমি তোকে আর তোর মাকে একেবারে অসহায় করে দিয়ে চলে এসেছি। যখন তোর সব থেকে বেশি কাউকে প্রয়োজন ছিল, তখন তুই আমাকে তোর পাশে পাসনি। আজ আমার জন্যই তোর ছেলেবেলা নষ্ট হয়ে গেছে। আমার উপর অভিমান হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু কি করব বল বাবা? আমরা যে নিয়তির চক্রে বাঁধা। আমার পৃথিবীতে যে ওইটুকুন সময় লেখা ছিল, কিন্তু তুই বিশ্বাস কর বাবা, আমি আমার মৃত্যুর পরেও তোকে সারাক্ষণ আগলে রেখেছি। বাবা, চলি রে অভি, চলি। এরপর দেখলাম বাবা তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। এরপর আবার ধীরে ধীরে বাবা ওই কালো ধোঁয়ার মধ্যে মিশে গেল। আমার চোখ দিয়ে তখন অঝরে জল ঝরছে।